তাহলে হেডিং করব ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। আমরা আগের দিন ইলেকট্রন আসক্তি পড়েছি, আর একটা কি পড়েছি, আয়নায়ন বিভব বা আয়নন বিভব। তো ইলেকট্রোনেগেটিভিটি একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা সংজ্ঞাটাকে লিখি। অন্য কোনো মৌল পরমাণুর সঙ্গে মৌল পরমাণুর সাথে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ, সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকাকালীন অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন, আমরা সমযোজী বন্ধন ক্লাস 10-এ পড়েছি, সেটাই আমরা আবার 11-12-এ পড়ব। থাকাকালীন অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলে? মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলে। মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলে। তাহলে দুটো মৌল, আমরা যদি একটা উদাহরণ দেখি, ধর হাইড্রোজেন ক্লোরাইড HCl, এটা আমরা জানি হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি হয় এবং এখানে একটা ইলেকট্রন জোড় থাকে। এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর ক্লোরিনের একটা ইলেকট্রন মিলে এই ইলেকট্রন জোড়টা তৈরি করে। হাইড্রোজেনও একটা ইলেকট্রন দিল, ক্লোরিনও একটা ইলেকট্রন দিল, এই ইলেকট্রন জোড়টা দুজনেই ব্যবহার করবে। এই ইলেকট্রন জোড়টা যেমন হাইড্রোজেন ব্যবহার করবে, এই ইলেকট্রন জোড়টা তেমন কিন্তু ক্লোরিনও ব্যবহার করবে। তো এটা হলো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন এইভাবে তৈরি হয়, আমরা ক্লাস 10-এ শিখেছি, আমরা 11-এ আবার শিখবো। এবার এইটা তো একটা এদের মধ্যে একটা সন্ধি মতো হলো যে এই দুটো ইলেকট্রন তোরও, এই দুটো ইলেকট্রন আমারও, কারণ ক্লোরিনের সর্বস্থ কক্ষপথে রয়েছে 7টা ইলেকট্রন, হাইড্রোজেনের সর্বস্থ কক্ষপথে রয়েছে একটা ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে দুটো বানানোর জন্য সে ক্লোরিনের কাছ থেকে একটা নিল, আর ক্লোরিনের 7টা ইলেকট্রনকে 8টা বানানোর জন্য সে হাইড্রোজেনের কাছ থেকে একটা নিল, নিয়ে ইলেকট্রন জোটটা তৈরি করলো। এবার আমরা একটু পরে পড়বো যে এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তুলনায় বেশি, তাই ও কি করবে, এই ইলেকট্রন জোটটাকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে। তখন যদি ইলেকট্রন জোটটাকে মানে পুরোপুরি নিজের দিকে টেনে নিতে পারবে না, হালকা নিজের দিকে টেনে নেয়, তখন এটা কি হয়ে যাবে, ডেল্টা নেগেটিভ, পার্শিয়ালি নেগেটিভ হয়ে যাবে, এইটা হয়ে যাবে পার্শিয়ালি পজিটিভ, হালকা নেগেটিভ হালকা পজিটিভ হয়ে যাবে। এই কথাগুলো আমরা পড়বো যখন আমরা রাসায়নিক বন্ধন পড়বো। রাসায়নিক বন্ধনের মধ্যে গিয়ে এই সমস্ত জিনিসগুলো পড়বো। এখন এই তড়িৎ ঋণাত্মকতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎ ঋণাত্মকতার নির্ভরশীলতা। নাম্বার 1, এটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক, মানে মৌলের নিউক্লিয়াসের মোট চার্জের উপর নির্ভর করে। মৌলের পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক কি নির্দেশ করে? পরমাণু ক্রমাঙ্ক নির্দেশ করে যে তার নিউক্লিয়াসের ভিতরে কতগুলো প্রোটন আছে,
মানে তার পজিটিভ চার্জের সংখ্যা কত। 2, এটা নির্ভর করে পারমাণবিক ব্যাসার্ধের উপরে। পারমাণবিক ব্যাসার্ধ, এটা ছোট না বড়। 3, এটা নির্ভর করে পরমাণুর কক্ষপথের সংখ্যা, কক্ষপথের সংখ্যার উপরে, কতগুলো কক্ষপথ আছে। 4, এটা নির্ভর করে জারণ অবস্থা। আমরা পরবর্তী চ্যাপ্টারে, এর পরবর্তী চ্যাপ্টার বলতে কয়েকটা চ্যাপ্টার পরে জারণ নির্জারণ যখন আমরা পড়ব তখন জারণ অবস্থা পড়ব। জারণ অবস্থার উপরে, জারণ অবস্থা, এগুলোর উপরে কীভাবে নির্ভর করে সেগুলো বুঝতে গেলে আমাদেরকে আরও এগোতে হবে। 5, নির্ভর করে ইলেকট্রন আসক্তির উপরে, যেটা আমরা আগের দিন পড়েছি, ইলেকট্রন আসক্তির উপরে। 6, নির্ভর করে হাইব্রিডাইজেশন স্টেট, যেটা আমরা এর পরবর্তী চ্যাপ্টার যখন রাসায়নিক বন্ধন পড়বো তখন দেখব। সংকরায়ন অবস্থা, হাইব্রিডাইজেশন স্টেট, সংকরায়ন অবস্থা। এই কটা বিষয়ের পরে তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে, যে তার তড়িৎ ঋণাত্মকতার মানটা কীভাবে চেঞ্জ হবে। তো এইগুলো কীভাবে চেঞ্জ হবে, হাইব্রিডাইজেশন স্টেট কী হলে কি হয়, সেগুলো আমরা মানে এগুলোর ব্যাপার আছে, যে ধর sp হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন এরকম হয়। তো সেই হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন হলে তোর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হয়, sp হাইব্রিডাইজেশন হলে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয়, আর sp2 হলে মাঝামাঝি হয়। তো এগুলো আমরা যখন পড়বো তোর হাইব্রিডাইজেশন পড়বো তখন এগুলো দেখতে পাবো। তো এবার আমরা এই তড়িৎ ঋণাত্মকতাকে নিয়ে আবার রাসায়নিক বন্ধন চ্যাপ্টারেও ডিটেলস আলোচনা হবে। এখানে আমরা মেনলি যেটা দেখব সেটা হচ্ছে যে পর্যায় বরাবর পরিবর্তন আর শ্রেণী বরাবর পরিবর্তন। তো পর্যায় বরাবর পরিবর্তন, পর্যায় বরাবর পরিবর্তন কি, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। হ্যাঁ, পারমাণবিক ক্রমাঙ্ক কেন কমবে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ে, পরমাণুর আকার কমে, কিন্তু বৃদ্ধি হবে। আর শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে নামি তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, শ্রেণী বরাবর উপর থেকে যদি নিচে নামা হয় তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে থেকে উপরে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তাহলে পর্যায় সারণীর একদম এই দিকের যে এলিমেন্টটা তার কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে, দ্যাট ইজ ফ্লুরিন। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। এটা প্রশ্ন দেয় যে পর্যায় সারণীর কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক, তো সেটা হচ্ছে ফ্লুরিন। আর উল্টোটাও হতে পারে, যে এই কোনায় যে আছে সিজিয়াম, পর্যায় বরাবর ডান দিক থেকে বাম দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কমে। তাহলে এই দিকে যে মৌলটা আছে সিজিয়াম, তার তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সর্বনিম্ন, এটা আমরা বলতে পারি। এবার তাহলে আমরা পর্যায় বরাবর পরিবর্তন, শ্রেণী বরাবর পরিবর্তন দেখে নিলাম, এটা বুঝতে পারলাম। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমরা অক্সাইডের প্রকৃতি, আম্লিক অক্সাইড এগুলো পড়েছি আগেও। আচ্ছা, তাহলে আমাদের বাকি থাকছে শুধুমাত্র কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। তো চল পেজ চেঞ্জ করছি, কর্ণ সম্পর্ক, ডায়াগোনাল রিলেশনশিপ। এটা কি, পর্যায় সারণীতে কর্ণ মানে কি, কোনাকুনি। ধর এই একটা পর্যায়, এই একটা পর্যায়, এই একটা শ্রেণী, এই একটা শ্রেণী। তো এই মৌলটার সঙ্গে এই মৌলটার কোনাকুনি সম্পর্ক, আবার এই মৌলটার সঙ্গে পরের শ্রেণীর এই মৌলটার কোনাকুনি সম্পর্ক, এই সম্পর্কগুলোকে বলা হয় কর্ণ সম্পর্ক। তো পর্যায় সারণীতে কোনাকুনি অবস্থান করে এরকম কিছু কিছু মৌলের ভিতরে দেখা যায়, ধর্মের সাদৃশ্য দেখা যায়। প্রথম হ্রস্ব পর্যায় এর মৌলের সঙ্গে, মানে এটা মেনলি দেখা যায়
তোর তোর কি বলবো, ধর দ্বিতীয় পর্যায় আর তৃতীয় পর্যায়, এই দুটো পর্যায়ের মধ্যেই কর্ণ সম্পর্কটা বেশি কালি দেখা যায়, এরপরে আর দেখা যায় না। ধর তুই লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, আর এর নিচে রয়েছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের একটা ধর্মের মিল দেখা যাবে, বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের একটা ধর্মের মিল দেখা যাবে, এবং বোরনের সঙ্গে সিলিকনের একটা ধর্মের মিল দেখা যাবে। মেনলি এই কটাই দেখা যায়, ঠিক আছে? তো তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কোনো একটি মৌল থেকে শুরু করে পর্যায়ে বরাবর এক ঘর ডান দিকে যাওয়ার পরে শ্রেণী বরাবর এক ঘর নিচে নামলে, ভালো করে বুঝিস কিন্তু, কোনো একটি মৌল থেকে শুরু করে পর্যায় বরাবর বাম দিকে যাওয়ার, এক ঘর বাম দিকে যাওয়ার পরে, সরি, এক ঘর ডান দিকে যাওয়ার পরে শ্রেণী বরাবর এক ঘর নিচে নামলে আমরা যে মৌলটা পাই, এখানে কি কি ধর্মের মিল দেখা যাবে? আয়নীয় ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, এই সমস্ত ধর্মগুলোর মিল দেখা যাবে। মানে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের আয়নীয় ব্যাসার্ধ প্রায় সমান, লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান, লিথিয়াম এবং অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তিও প্রায় সমান, এগুলো দেখা যাবে। তো এই যে ধর্মের মিল, যদি এদের যোজ্যতা কিন্তু আলাদা, লিথিয়াম এর যোজ্যতা 1, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, ধর্মের মিল রয়েছে। এই কারণের জন্যই কিন্তু আমরা কি বলতে পারি, এই লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, সিলিকন এর মধ্যে কর্ণ সম্পর্ক বর্তমান। ক্লিয়ার? এটা কেন দেখা যায় কর্ণ সম্পর্কের কারণ অনেক সময় দেয়। কোনো পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ তথা আয়নীয় ব্যাসার্ধ কি হয় বল? কোনো পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, আমি যদি আয়নীয় ব্যাসার্ধের কথা বলি, তাহলে আয়নীয় ব্যাসার্ধ কি হয়? হ্রাস পায় না বৃদ্ধি পায়? হ্রাস পায়। আর কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে দেখ, আমি যখন লিথিয়াম থেকে বেরিলিয়ামের দিকে গেলাম তাহলে কিছুটা হ্রাস পেলো, আবার যখন আমি বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের দিকে গেলাম কিছুটা বৃদ্ধি পেলো। তাহলে লিথিয়াম থেকে ম্যাগনেসিয়ামে গেলে নিয়ার অ্যাবাউট কিন্তু সেমই থাকবে। এই জন্যে কোনো হ্রস্ব পর্যায়ে আগে গ্রুপের আগের কোনো একটা মৌল থেকে এক ঘর বাম দিকে গিয়ে ডান এক ঘর নিচে নামলে প্রায় আয়নীয় ব্যাসার্ধ সেম হয়ে যায়। মানে আমি এটা বলতে পারি, এলআই প্লাস এর ব্যাসার্ধ যা, Mg2+ এর ব্যাসার্ধ প্রায় নিয়ার অ্যাবাউট সেম, এটা আমরা বলতে পারছি। তো এই হচ্ছে কর্ণ সম্পর্কের আহ, কারণ। কিন্তু এই কর্ণ সম্পর্কগুলো কিন্তু দীর্ঘ পর্যায়ে, যেগুলো এগুলো হ্রস্ব পর্যায়ে দেখা যাবে, দীর্ঘ পর্যায়ে কিন্তু দেখা যাবে না। কারণ দীর্ঘ পর্যায়ে যেটা হয়, ডি কক্ষক এবং এফ কক্ষক, এই দুটো কক্ষক চলে আসে। এই দুটো কক্ষক আসার ফলে যে সমস্ত মৌলগুলো, সেই মৌলগুলোর মধ্যে আর এই কর্ণ সম্পর্ক দেখা যাবে না। এই হচ্ছে কর্ণ সম্পর্ক। আমাদের বেসিক্যালি এই দুটো জিনিসই পড়া আগের দিন বাকি ছিল। তো এবার আমরা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো যেরকমভাবে দেয় সেরকম কিছু প্রশ্ন করব। তো প্রথম ধর, আমি এই পর্যন্ত কোনো অসুবিধা নেই তো, চ্যাপ্টার শেষ। যেবার আমি কিছু ক্রম যেমন সাজানো দেবে, তো ধর ফার্স্ট অক্সিজেন ও আমি প্রথমে ধর এটা দিই যে NaCuZn এদের ক্রমবর্ধমান পরাতড়িৎ ধর্ম অনুসারে সাজাতে বলেছে। ক্রমবর্ধমান পরাতড়িৎ ধর্ম, পরাতড়িৎ ধর্ম মানে ওই তড়িৎ ঋণাত্মকতাও বলতে পারিস, অনুসারে সাজাতে বলেছে। তো বল কিভাবে গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে সাজাতে হবে? গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে সাজাতে হবে।
পর্যায় সারণী কিন্তু মোটামুটি মুখস্থ রাখতে হয়, পর্যায় সারণী মুখস্থ না রেখে কিন্তু এগুলো করা যাবে না, বারবার বলছি। বা এদের সোডিয়ামের ইয়ে কত, সোডিয়ামের ভর সংখ্যা কত? সোডিয়ামের ভর সংখ্যা 11। আচ্ছা, এবার ওর ইলেকট্রন বিন্যাস করে ফেল। ওর ইলেকট্রন বিন্যাস করে ফেল। কোন পর্যায়ে পড়ছে? মানে কোন পর্যায়ে, কোন শ্রেণী? সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1, তাহলে তৃতীয় পর্যায় প্রথম শ্রেণী, তৃতীয় পর্যায় প্রথম শ্রেণী। কপার, হ্যাঁ তাহলে আমি বের করবো কি করে? কপার বল, কপার কত ছিল? হ্যাঁ 29। কত? 1s2, 2s2, 2p6, 3s2, 10টা হলো, 12টা, 3p6, 18টা, তারপরে 3d10, 4s1, তাই তো? ঠিকঠাক করলাম দেখ, ঠিকই আছে মনে হয়। 18 আর 10 28 আর 1 29, এটা সেই ব্যতিক্রম, কপার হইতে সাবধান। তাহলে এটা কোনটা? এটা চতুর্থ পর্যায়ে আসছে, বাট শ্রেণী, শ্রেণী প্রথম, একদম চতুর্থ পর্যায়, কেন 2 নম্বর কেন? ফার্স্ট, ফার্স্ট তো এই তো একটাই আছে তো ইলেকট্রন, তোর সর্বোচ্চ কক্ষতে কটা ইলেকট্রন? তারপরে কে আছে? জিঙ্ক, জেডেন, জেডেন কত? জেডেন মনে হয় 30 নাকি? জেডেন 30। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, তাহলে চতুর্থ পর্যায় দ্বিতীয় শ্রেণী। তাহলে মৌলগুলো কিভাবে অবস্থান করছে? এখানে Na আছে, এখানে Cu আছে, তার নিচে Cu, এর পাশে Zn। আমাকে তড়িৎ পরাধর্ম মানে তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাতে বলেছে। তো এবার বল, তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচে নামলে কি হয়? বাড়ে না কমে? উপর থেকে নিচে নামলে কমে। তার মানে আমরা বলতে পারি না, সোডিয়ামের বেশি, সিইউ এর কম। উপর থেকে নিচে নামলে কমে, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়? বাড়ে। তাহলে আমরা বলতে পারি সিইউ এর কম, জেডএন এর বেশি, বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়ে। তাহলে আমরা এই দুটোকে একসাথে করে কি লিখতে পারি? সিইউ এর কম, জেডএন এর বেশি, এন এর আবার তার থেকে বেশি, এনে। দেখ, কোনো অসুবিধা থাকলে বল। কোন জায়গায় বুঝতে পারলি না? সিইউ এর কম, জেডএন এর বেশি, আবার সিইউ এর কম, এন এর বেশি, তাহলে সেটাকে একসাথে করে দিলাম, সিইউ এর কম, জেডএন এর বেশি, তার থেকে এন এর আরো বেশি। নেক্সট,
ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে হ্যালোজেন। এদেরকে ইলেকট্রন আসক্তি ক্রম অনুযায়ী সাজাতে হবে। ইলেকট্রন আসক্তি। তো এদের এদের কিন্তু আর ওইভাবে আমি বের করব না। এরা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পরপর থাকে, এটা আমরা জানি হ্যালোজেন মৌল। তো ইলেকট্রন আসক্তির ক্রম, উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তি কি হয়? উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। বৃদ্ধি পায়। উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। আই সব থেকে ছোট, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন। বাট এখানে একটা কথা আছে, এই দুটোর মধ্যে ব্যতিক্রম দেখা যায়। এই দুটোর মধ্যে ব্যতিক্রম দেখা যায়, সেই জন্য আলটিমেটলি হয়ে যাবে আই বিআর এফ। দেখ কোনো অসুবিধা থাকলে বল। এটা ইলেকট্রন বিন্যাস করলে একই বেরোবে তোর। এই ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, এটা আমরা জানি এরা সাতের এতে থাকে, মানে সাতের এতে থাকে, সেই হ্যালোজেন মৌল। সেই জন্য আমরা আর এটাকে করলাম না। ঠিক আছে, এটাকে তুই আহ, ধাতব ধর্মের ভিত্তিতে সাজা। ধাত ধাতব ধর্ম উপর থেকে নিচে নামলে কি হয়? ধাতব ধর্ম উপর থেকে নিচে নামলে, ধাতব ধর্ম উপর থেকে নিচে নামলে বৃদ্ধি পায়। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাকে তুই জারণ ধর্মের ভিত্তিতে সাজা। জারণ ধর্ম উপর থেকে নিচে নামলে কি হয়? জারণ ধর্ম উপর থেকে নিচে নামলে হ্রাস পায়। তাহলে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন। ওকে, এইভাবে কিন্তু আমরা এটাকে সাজাতে পারছি। দেখ কোনো অসুবিধা থাকলে বল। মনে রাখতে হবে, সবই মনে রাখতে হবে, কোনো কিছু করার নেই কিন্তু, এগুলো মনে রাখতে হবে। নেক্সট, কে প্লাস আয়নের আয়ন অপেক্ষা, কে প্লাস আয়ন অপেক্ষা Ca2+ আয়নের ব্যাসার্ধ কম কেন? কে প্লাস আয়ন, এর ব্যাসার্ধ মানে রেডিয়াস, কে প্লাস আয়ন অপেক্ষা Ca2+ আয়নের ব্যাসার্ধ কম, মানে এর ব্যাসার্ধ বেশি, Ca2+ ব্যাসার্ধ কম। এটা কেন তোকে ব্যাখ্যা করতে হবে, বল। বল। কে এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 19, সি এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 20। তাহলে কে প্লাস যখন বলছি, তখন এর ভিতরে প্রোটন সংখ্যা 19টা, ইলেকট্রন সংখ্যা একটা কমে গেছে 18টা। প্লাস যখন বলছি এর ভিতরে প্রোটন সংখ্যা 20টা, ইলেকট্রন সংখ্যা দুটো কমে গেছে 18টা। কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান, এদের ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান। 18টা ইলেকট্রনের জন্য কটা কক্ষপথ লাগে? কে, এল, এম, তিনটে কক্ষপথ লাগে। এরও তিনটে কক্ষপথ না, তিনটে কক্ষপথ কেন, প্রথমটায় দুটো, তারপরেরটায় আটটা, আটটা দুটো 10টা, তারপরেরটায় হ্যাঁ তিনটে কক্ষপথ লাগবে। এটাইও তিনটে কক্ষপথ। তো তিনটে কক্ষপথে টোটাল ইলেকট্রন ধরে যাচ্ছে, দুজনেই তিনটে করে কক্ষপথ আছে। বাট এবার গল্পটা হচ্ছে যে আহ, এই ধর
কে প্লাসের নিউক্লিয়াস, আর এই ধরটার তিনটে কক্ষপথ। এবার পুরো সেম গল্প এখানে হবে, যে এই ধর Ca2 প্লাসের নিউক্লিয়াস, আর এই হলো তার তিনটে কক্ষপথ। ওকে, এবার পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। এর ইলেকট্রন বিন্যাস এর ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য এক জায়গাতেই, সেটা হচ্ছে এর নিউক্লিয়াসে 19খানা প্রোটন আছে, এর নিউক্লিয়াসে 20খানা প্রোটন আছে, এটাই পার্থক্য। সবচেয়ে মজার গল্প হলো এর লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন আছে, কটা হলো? 1 2 3 4 5 6 7 8, এবং এর লাস্ট অরবিটেও কিন্তু 8টা ইলেকট্রন আছে। এর লাস্ট অরবিটেও কিন্তু 8টা ইলেকট্রন আছে। এবার বল, 8টা ইলেকট্রনকে 19টা প্রোটন টানছে, আর 8টা ইলেকট্রনকে 20টা প্রোটন টানছে, কোন ক্ষেত্রে আকর্ষণ বল বেশি হবে? 20টা প্রোটনের ক্ষেত্রে আকর্ষণ বল বেশি হবে। তত বেশি হবে তত এই কক্ষপথের ব্যাসার্ধটা কম হবে। আমি যদি এই ব্যাসার্ধটাকে, এই ধর এই নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের এই যে ব্যাসার্ধটা, এই যে নিউক্লিয়াস থেকে এই যে কক্ষপথের ব্যাসার্ধটা, আমি যদি দুটো নাম দিই, এটার নাম দিই ধর সাপোজ R2, এটার নাম দিই সাপোজ R1, তাহলে R1 বড় হবে, R2 বেশি হবে, ছোট হবে। তার মানেই তো পটাশিয়ামের কে প্লাস আয়নের ব্যাসার্ধ বেশি, টু প্লাস আয়নের ব্যাসার্ধ কম, কারণ Ca2 প্লাসের নিউক্লিয়াসে 20খানা প্রোটন লাস্ট অরবিটের 8খানা ইলেকট্রনকে টানছে, টেনে ছোট করছে, আর 19খানা প্রোটন টেনে ছোট করছে, তাহলে কোনটা হবে? 20টা হবে। ওকে, এ বইয়ে লেখা আছে, তুই দেখ ওই যে যে প্রশ্নগুলো আছে শেষের দিকে, ওই শেষের দিকে ওই প্রশ্নগুলোর ভিতরে পেয়ে যাবি। ঠিক আছে, ওকে। নেক্সট নেক্সট প্রশ্ন, ধর পরের প্রশ্ন আমরা নেব, যে বিই এর আয়নন বিভব বি অপেক্ষা অধিক কেন? বি অপেক্ষা অধিক কেন? আচ্ছা, বিই এর পারমাণবিক ক্রমাঙ্ক কত, আর বির পারমাণবিক ক্রমাঙ্ক কত? উল্টো বলে দিলি, বি হচ্ছে 4, বি হচ্ছে 5, তাহলে এর হচ্ছে 1s2 2s2, এর হচ্ছে 1s2 2s2 2p1। তাহলে আমরা যদি দেখি ছবি কেমন হবে, এবং এর পি কক্ষকটা ফাঁকা থাকবে, একটা মাত্র ইলেকট্রন থাকবে। তো তাহলে 2s ইলেকট্রন, আমরা এটা জানি যে 2s ইলেকট্রন 2p ইলেকট্রনের অপেক্ষা নিউক্লিয়াস দ্বারা বেশি পরিমাণে আকৃষ্ট হয়, কারণ 2s ইলেকট্রন 2p ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের বেশি কাছে থাকে। ইলেকট্রন যত কাছে থাকবে তত বেশি আকর্ষণ হবে, তাহলে 2s এর ইলেকট্রন 2p ইলেকট্রনের অপেক্ষা নিউক্লিয়াস কর্তৃক বেশি পরিমাণে আকৃষ্ট। এই জন্য বিই, যা 2s এর ইলেকট্রনকে যদি অপসারিত করতে চাই, এই দুটো ইলেকট্রনকে যদি অপসারিত করতে চাই, ইলেকট্রন আসক্তি, এই আয়নন বিভব মানে কি? আয়নন বিভব মানে হচ্ছে আমি ইলেকট্রন বের করব এনার্জি দিয়ে, ন্যূনতম কতটা এনার্জি দিতে হবে,
তাহলে আমরা যদি এখান থেকে এনার্জি দিয়ে ইলেকট্রন বের করতে চাই তাহলে বেশি পরিমাণে কষ্ট হবে, বাট এখান থেকে যদি ইলেকট্রন বের করতে চাই তাহলে এখান থেকে ইলেকট্রন বেরোবে, তাহলে এখান থেকে ইলেকট্রন বেরোবে কিন্তু কম কষ্ট করে আমি ইলেকট্রন বের করতে পারবো। তাহলে বি ইলেকট্রন বের করা খুব টাফ বির তুলনায়, তাহলে বি এর আয়নন বিভব বির তুলনায় বেশি। দেখ কোনো অসুবিধা? কোনো অসুবিধা থাকলে বলিস। নেক্সট, কে এবং উভয় পরমাণুর বহিস্তম কক্ষে উভয় পরমাণুর বহিস্তম কক্ষে 4s1 ইলেকট্রন থাকা সত্ত্বেও কে এর চেয়ে সিইউ এর আয়নন বিভব বেশি কেন? আমরা পটাশিয়াম কত জানি? পটাশিয়াম জানি 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p 3p6 18, তারপরে কোথায় যাবে 4s1, তাই তো। আর সিইউ কত জানি 29, 1s2 ব্যতিক্রম, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s1। দুজনেরই লাস্ট অরবিটে 4s, দুজনেরই লাস্ট অরবিট 4s, এবং দুজনেরই সেখানে একটা করে ইলেকট্রন কিন্তু বর্তমান রয়েছে। এবার তার মানে আমরা বলতে পারি যে এরা দুজনেই চতুর্থ পর্যায়ে রয়েছে। কপারের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 29। পটাশিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 19। 29 19-এর থেকে 10 বেশি। আয়নন বিভব, কপারের আয়নন বিভব পটাশিয়ামের আয়নন বিভবের থেকে তো বেশি হবেই, কারণ পারমাণবিক ক্রমাঙ্ক বেশি হওয়ার কথা। কিন্তু প্রশ্ন সেটাই বলছে, কপারের চেয়ে পটাশিয়ামের চেয়ে কপারের আয়নন বিভব বেশি কেন, সেটা ব্যাখ্যা করতে বলেছে। যদিও এরা চতুর্থ পর্যায়ে একই পর্যায়ে অবস্থান করছে, এবং এরা একই শ্রেণীতেও অবস্থান করছে। এরা একই পর্যায়ে যেমন অবস্থান করছে, এরা কিন্তু একই শ্রেণী, প্রথম শ্রেণীতে অবস্থান করছে। দেখ এদের আউটার মোস্ট সেলে একটা করে ইলেকট্রন, তো প্রথম পর্যায়ে প্রথম শ্রেণী দুজনেই কিন্তু অবস্থান করছে। কিন্তু এদের এদের যদি আমি পারমাণবিক ক্রমাঙ্কের ব্যাপারটা দেখি, তাহলে কিন্তু কপারের পারমাণবিক ক্রমাঙ্ক পটাশিয়ামের থেকে 10 বেশি। তাহলে কপারের আয়নন বিভব পটাশিয়ামের থেকে 10 বেশি হওয়ার কথা। কিন্তু কপারের আয়নন বিভবের মান পটাশিয়ামের থেকে তো বেশি হবেই। এবং সর্বস্থ কক্ষপথের এখানে আবার ডি রয়েছে, এখানে আরেকটা গল্প রয়েছে। ডির আবরণী ক্ষমতা কিন্তু যুক্ত হচ্ছে, যে কপারের চেয়ে পটাশিয়ামের চেয়ে কপারের আয়নন বিভব বেশি হয় কেন? দাঁড়া আমি ব্যাপারটা বলি পুরোটা। কপার পটাশিয়াম দুজনে একই পর্যায়ভুক্ত। কপারের পরমাণু ক্রমাঙ্ক পটাশিয়ামের থেকে 10 বেশি। প্রশ্ন বলছে কপার এবং পটাশিয়াম উভয় বহিস্তম কক্ষ 4s1 ইলেকট্রন থাকা সত্ত্বেও পটাশিয়ামের চেয়ে কপারের আয়নন বিভব বেশি হয় কেন? দুজনে একই পর্যায়ে একই শ্রেণীতে রয়েছে। এখানে একই শ্রেণী বলতে প্রথম শ্রেণী বা উপশ্রেণীর পার্থক্য থাকবে। কোনোটা 1A তে থাকবে, কোনোটা 1B তে থাকবে। তো স্বাভাবিক কারণেই কপারের আয়নন বিভব পটাশিয়ামের চেয়ে বেশি হবে।
কিন্তু কপারের আয়নন বিভবের মান পটাশিয়ামের চেয়ে অনেক বেশি, প্রায় দ্বিগুণ হয়ে যায়, কারণ সর্বস্থ কক্ষপথ ইলেকট্রন পূর্ণ থাকায়। আচ্ছা, এখানে গল্প হলো সর্বস্থ কক্ষপথে সর্বস্থ কক্ষের অন্তস্থ ইলেকট্রন পূর্ণ উপকক্ষকের আবরণী ক্ষমতা। আচ্ছা দেখ, এই যে ডি, এই এর যে শেল্ডিং এফেক্ট আমরা আগের দিন পড়েছিলাম, শেল্ডিং এফেক্ট, যে কারণে এই ইলেকট্রনের ওপরে নিউক্লিয়াসের আকর্ষণ বলের মানের হ্রাস বৃদ্ধি ঘটে, সেই কারণের জন্যেই কিন্তু তোর আয়নন বিভবের মানের পরিবর্তন হতে পারে। দেখুন, কপারের সর্বস্থ কক্ষপথের মাঝখানে কিন্তু কোনো ডি কক্ষক নেই, আর এর সর্বস্থ কক্ষপথের মাঝখানে কিন্তু একটা ডি কক্ষক রয়েছে। কপারের ডি উপকক্ষক রয়েছে। এই 3D উপকক্ষকের উপস্থিত ইলেকট্রনগুলোর আবরণী ক্ষমতা, তাহলে আমরা আবরণী ক্ষমতার ক্রম কি জানি, আগের দিন দেখেছিলাম এস এর বেশি, পি, ডি, এফ। এই ডি কক্ষকের আবরণী ক্ষমতার ক্রম কিন্তু অনেকটাই কম, ডি কক্ষকের আবরণী ক্ষমতার ক্রম কিন্তু অনেকটাই কম। তাই কপার পরমাণুর যে 4s কক্ষপথের যে ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হবে। বাই চান্স যদি এখানে ডি না থেকে অন্য কোনো একটা 3s টেস্ট থাকতো, তাহলে কিন্তু তার আবরণী ক্ষমতাটা অনেক বেশি হতো, ঠিক আছে, এসের সবচেয়ে বেশি হতো। তাই ওই ইলেকট্রনটাকে বিচ্ছিন্ন করতে তুলনামূলকভাবে বেশি শক্তির প্রয়োজন হবে। আহ, কোন জায়গাটায় বল, এর তো 3D একটা উপকক্ষক রয়েছে, কিন্তু এই 3D উপকক্ষকে ইলেকট্রনের আবরণী ক্ষমতার যে ক্রম, শিল্ডিং এফেক্ট, সেটা তো অনেকটা কম। সেটা অনেকটা যেহেতু কম, তাই কপারের 4s এ যে একটা ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনটার নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে। এ তো বেশি পরিমাণে বাধা দিচ্ছে না, এ যেহেতু বেশি পরিমাণে বাধা দিচ্ছে না, তাহলে এই ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে। এবং দৃঢ়ভাবে আবদ্ধ থাকার জন্যে দেখ, এই ইলেকট্রনকে টানছে 19 খানা প্রোটন, এই ইলেকট্রনকে টানছে 29 খানা প্রোটন, তাহলে এই ইলেকট্রনটা আরো দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে। তাহলে একে যদি আমি বের করতে চাই, তাহলে আর বেশি পরিমাণে শক্তি লাগবে। তাই কপারের আয়নন বিভব বেশি। নেক্সট, অ্যালুমিনিয়াম এর নিউক্লিয় আধান ম্যাগনেসিয়ামের থেকে বেশি, এমজি এর থেকে বেশি হওয়া সত্ত্বেও এমজি এর আয়নন বিভবের মান তুলনামূলকভাবে বেশি। কেন? দেখ, অ্যালুমিনিয়াম হচ্ছে 13 আর ম্যাগনেসিয়াম হচ্ছে 12। তাহলে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের মধ্যে কিন্তু 13 খানা প্রোটন রয়েছে, ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসের মধ্যে যেখানে 12 খানা প্রোটন রয়েছে। তাহলে অ্যালুমিনিয়ামের নিউক্লিয় আধান কত? 13। ম্যাগনেসিয়ামের নিউক্লিয় আধান কত? 12। তাহলে অ্যালুমিনিয়ামের নিউক্লিয় আধান ম্যাগনেসিয়ামের নিউক্লিয় আধানের থেকে বেশি হওয়া সত্ত্বেও ম্যাগনেসিয়ামের আয়নন বিভব অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আয়নন বিভবের মান তুলনামূলকভাবে বেশি, মানে অ্যালুমিনিয়ামের থেকে বেশি। কেন হচ্ছে এটা দেখ, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, 1s2, 2s2, 2p6, 3s2, যাবে না তো এই। তাহলে এখন গল্পটা হলো যে 3s উপকক্ষক কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পূর্ণ, 3s উপকক্ষক ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পূর্ণ থাকায় ইলেকট্রন বিন্যাস এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে
কিন্তু এই ইলেকট্রনটা ত্যাগ করার একটা প্রবণতা দেখা যাবে, যেখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিন্তু কোনো ইলেকট্রন ত্যাগের প্রবণতা দেখা যাবে না। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যেহেতু উপকক্ষ পূর্ণ, তাই আমি যদি এখান থেকে ইলেকট্রন বের করতে চাই তাহলে কিন্তু আমাকে বেশি পরিমাণে এনার্জি দিতে হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি এই কক্ষকটা অপূর্ণ, এটা কিন্তু মানে সুস্থিত নয়, সুস্থিত নয়, এটা সুস্থিত। তাহলে যে সুস্থিত নয় সে কি চাইবে? এই ইলেকট্রনটাকে বের করে দিয়ে সুস্থিত হতে। ওই অ্যালুমিনিয়াম থেকে যদি তুই ইলেকট্রন বের করতে যাস তাহলে কিন্তু তোকে কম পরিমাণ এনার্জি দিলে ইলেকট্রন বেরিয়ে যাবে, বাট ম্যাগনেসিয়াম থেকে যদি ইলেকট্রন বের করতে যাস তাহলে তোকে অনেক বেশি পরিমাণে কিন্তু এনার্জি দিতে হবে ইলেকট্রন বের করার জন্য। তো সেই জন্যই অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আসক্তির মানটা কম হয়, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তির মানটা বেশি হয়। ওকে, কোনো অসুবিধা থাকলে বল। অবশ্যই, তাও তো সুস্থিত নয়। সুস্থিত কখন হয়? যখন পি কক্ষক অর্ধপূর্ণ বা সম্পূর্ণ থাকে, তখনই হয়। না, 4-5 হলে হতো না, 3 বা 6 হলে হতো। 3 হচ্ছে অর্ধপূর্ণ, কারণ 3p-তে 4-5 হলেও সুস্থিত হতো না। পি কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রন ধরে কটা? 6টা। তো পূর্ণ মানে কি 6, আর অর্ধপূর্ণ মানে কি 3। তো 6 বা 3 হলেই ওটা সুস্থিত হতো। তাছাড়া 1, 2, 4, 5 এগুলো যদি হয় তাহলে কিন্তু সুস্থিত হতো না। সেক্ষেত্রে না হয় ইলেকট্রন বর্জন করতো, না হয় ইলেকট্রন গ্রহণ করতো। ওকে, তো চল এই সেম গল্প তুই পাবি বেরিলিয়াম বোরনে। আমি কি বললাম দেখি, বেরিলিয়াম আর বোরন। আচ্ছা শুনছি, এ দেখ, এই সেম গল্প কিন্তু তুই বেরিলিয়াম বোরনে অলরেডি পেয়ে এসছিস। সেম গল্প, এই সেম জিনিস কিন্তু তোকে এখানে আমি দেখালাম আবার অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে। আচ্ছা, কি বলছিলি এফ এর তুলনায়? কোথায় আছে এটা? হুম 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 হুম। তার মধ্যে কোথায়? এফ এর তুলনায় এনই এর পারমাণবিক ব্যাসার্ধ এফ কত? এফ হচ্ছে 9, এনই হচ্ছে 10। তো 9 মানে কি? 1s2, 2s2, 2p6, কত হলো? 10 হয়ে গেছে। তাহলে এটা 5 করে দে। আর 1s2, 2s2, 2p6, 10। তো কার বেশি? এনই বেশি কেন? এটা কোথায় পেয়েছিস তুই তুই প্রশ্নটা কোন জায়গায় মানে হটস এর ভিতরে রয়েছে, হাই অর্ডার থিঙ্কিং এর ভিতরে রয়েছে? ও আমার বইয়ের সাথে মিলবে না। তুই পাঠা দেখি কোশ্চেনটা একটুখানি। পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? কমে। তো এবার কথা হচ্ছে যে, সে ঠিক আছে, পাঠিয়েছিস? হুম 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 হুম। আচ্ছা, কি বলছে, পর্যায় সারণীতে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধ হ্রাস পায়। এটা আমরা জানি যে এই গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে।
আচ্ছা, কিন্তু দ্বিতীয় পর্যায়ে ফ্লুরিনের পরবর্তী নিয়ন, ফ্লুরিনের পরে নিয়ন রয়েছে, এখানে ব্যতিক্রম ঘটে। কারণ হচ্ছে নিয়নের সর্বহিস্ত কক্ষপথ, নিয়নের সর্বহিস্ত কক্ষপথ হচ্ছে এইটা, এই যে 2s 2s2 2p5। নিয়নের সর্বহিস্ত কক্ষপথে অষ্টক, নিয়নের সর্বহিস্ত কক্ষপথ অষ্টকপূর্ণ, এ হলো নিয়নের সর্বহিস্ত কক্ষপথ। আর ফ্লুরিনের সর্বহিস্ত কক্ষপথ কিন্তু অষ্টকপূর্ণ না, তাহলে এটা অষ্টকপূর্ণ। অষ্টকপূর্ণ হওয়ার জন্য এই নিষ্ক্রিয় গ্যাস। আর আর এর কিন্তু অষ্টকপূর্ণ না, অষ্টকপূর্ণ না। এবার এবার না, এখানে একটা গল্প আছে। আহ, আমরা যদি এর পির ছবি আঁকি, তাহলে এই 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 এই, আর এর যদি পির ছবি আঁকি তাহলে একটা ফাঁকা থাকবে, এই 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 এই। তো প্রতিটি টুপি কক্ষের ইলেকট্রন, এবং এক্ষেত্রে যে প্রতিটা টুপিতে ইলেকট্রন জোর জোরে অবস্থান করছে, এবং 3D যুগ্ম ইলেকট্রনগুলির মধ্যে, এবং এই যুগ্ম ইলেকট্রনগুলির মধ্যে পারস্পরিক বিকর্ষণ বলও কাজ করছে। এই যে যুগ্ম ইলেকট্রনগুলো এক একটা জায়গায় দূরে দূরে করে ইলেকট্রন রয়েছে, এদের মধ্যে কিন্তু একটা পারস্পরিক বিকর্ষণ বল কাজ করছে, এখানেও একটা পারস্পরিক বিকর্ষণ বল কাজ করছে, কিন্তু এই জায়গাটায় কোনো বিকর্ষণ বল কাজ করছে না। তাহলে এদের মধ্যে যতটা পারস্পরিক বিকর্ষণ বল কাজ করবে, এদের দুজনের মধ্যে সেই বিকর্ষণ বলের মানটা কম হবে। তাহলে সেই বিকর্ষণ বলের মান কম হওয়ার জন্য এখানে মান কম, এখানে মানটা বেশি। কক্ষের একটু সম্প্রসারণ ঘটবে, এর কক্ষের সম্প্রসারণটা কম ঘটবে। সেই জন্য দেখা যায় রেডিয়াস অফ NE10 সেটা বেশি রেডিয়াস অফ F19 এর জন্য। এটা একটা ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো থেকে কিন্তু কোশ্চেন তোলে। ওকে, দেখ, কোনো ডাউট থাকলে বল। বুঝতে অসুবিধা থাকলে বলিস কিন্তু। আর একটা জিনিস পড়ে নিবে, এটা বইয়ের আছে, যে ওই ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, দেখবি, এটা পড়ে নিবি। এগুলো পড়ে ফেলবি কিন্তু। পেয়েছিস? নেক্সট দ্বারা সেকেন্ড, ওটা ইম্পর্টেন্ট আছে, ওটা পড়ে এবার পার্থক্যটা দেয় মাঝে মাঝে। আচ্ছা, এরপরে আমরা করব, ধর হুম হুম হুম, সবই আছে, সবই থাকবে এগুলো। আচ্ছা, নেক্সট, এটা এক্সারসাইজে পাবি, এক্সারসাইজে দেখলে পেয়ে যাবি। BCNFSI অধাতব ধর্মের ক্রম, অধাতব ধর্ম অনুযায়ী সাজাতে বলেছে, বল। প্রথমত এরা কে কোথায় আছে সেটা দেখতে হবে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, আর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এবার দেখ কে কোথায় আছে। এই হচ্ছে বি, এই হচ্ছে সি, এই হচ্ছে এফ, এই হচ্ছে এন, এই হচ্ছে এসআই। এবার পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম কি হয়?
পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতু ধর্ম বৃদ্ধি পায় না হ্রাস পায়? বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়, কারণ অধাতুগুলো পর্যায় সারণীর ডান দিকে আছে। তাহলে সে অনুযায়ী কি বলতে পারি, এফ সবচেয়ে বেশি, এন, সি, বি। আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে অধাতু ধর্ম, তাহলে সি বেশি, এসআই কম। তাহলে এইগুলোকে আমায় এবার একসাথে করতে হবে। তো সি বেশি, বি কম, সি বেশি, এসআই কম। তাহলে আমি লিখতে পারি এফ, এন, সি, বি, এসআই, অধাতু ধর্মের অধক্রম। ওকে, দেখ কোনো অসুবিধা থাকলে বল। এবার এল এর কে সাজা দেখি। সিএল ও এন, রাসায়নিক সক্রিয়তার ক্রম। রাসায়নিক সক্রিয়তার ক্রম। রাসায়নিক সক্রিয়তার ক্রম বলতে আমরা মেনলি জারণ ক্ষমতার, জারণের ভিত্তিতে রাসায়নিক সক্রিয়তার ক্রম, জারণের, জারণ ধর্মের ভিত্তিতে, জারণ ধর্মের ক্রম। এফ রয়েছে এখানে, সিএল রয়েছে এখানে, ও এখানে, এন এখানে। তো জারণ ধর্ম, জারণ ধর্ম, বল বল বল, জারণ ধর্ম কি বলছিস? বৃদ্ধি পাবে। জারণ ধর্ম এদিক থেকে এদিকে গেলে বৃদ্ধি। বৃদ্ধি মানে এন সব থেকে ছোট, ও এফ, আর এই বরাবর সিএল এফ অপেক্ষা কম শক্তিশালী জারক, সিএল হ্রাস পাবে, মানে সিএল কম, এফ বেশি। তাহলে আবার আর একটা জিনিস, ক্লোরিন অপেক্ষা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি। ক্লোরিন অপেক্ষা অক্সিজেনের, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাই অক্সিজেন ক্লোরিন অপেক্ষা তীব্র জারক। অক্সিজেন ক্লোরিন অপেক্ষা তীব্র জারক। এই কটাকে একসাথে করব, তাহলে আমরা কি পাচ্ছি, এফ সব থেকে বেশি, তারপরে অক্সিজেন, অক্সিজেনের, অক্সিজেন বড়, ক্লোরিন ছোট, তারপরে আসছে নাইট্রোজেন। এই যে অক্সিজেন, ক্লোরিন অপেক্ষা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, কিন্তু এটার ব্যাখ্যাও পাওয়া যায়। আমি এটা তুই বাড়িতে বোঝার চেষ্টা করবি, এটা এটা আমি হোমওয়ার্ক দিলাম, এটা ব্যাখ্যা করো। অক্সিজেন, ক্লোরিন অপেক্ষা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি কেন, এটা হোমওয়ার্ক, এটা বাড়ি থেকে করার চেষ্টা করবি, নাহলে আমি পরের দিন বলবো খুনি। ক্লোরিন অপেক্ষা যেহেতু অক্সিজেনের বেশি, তাহলে এইটা আমায় বসাতে হবে। এবার দেখ, ক্লোরিন কম, ফ্লুরিন বেশি, সেটা অলরেডি বসানো হয়েছে, আর এটাও মানা হলো। এই তিনটাকে মেনে আমার এটা তৈরি করতে হচ্ছে। বল, কোনো অসুবিধা? অসুবিধা হলে বলিস। হুম হুম হুম। হ্যাঁ, এনটা সবার ছোট। নেক্সট, এস ব্লক মৌল হলেও, মৌল হলেও বিই ও এমজি
শিখা পরীক্ষায় অংশ গ্রহণ করে না কেন? শিখা পরীক্ষায় অংশগ্রহণ কারা করে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। শিখা পরীক্ষা, এটা ক্লাস 11-এর প্র্যাকটিক্যালে করবি, যে ইলেকট্রন, তুই একটা পরমাণু থেকে যখন একটা ইলেকট্রন বের করছিস তখন পরমাণুটাকে তো কিছুটা শক্তি দিবি। তো মেনলি কি হয়, এই যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, এই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কে বড় কে ছোট আকারে? বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে কে বড় কে ছোট? এরা কিন্তু একই পদ শ্রেণীতে রয়েছে। হ্যাঁ, তাহলে কে বড় কে ছোট? আচ্ছা, এম জি বড়, বি ছোট। আচ্ছা, এরা এরা কিন্তু এস ব্লক এলিমেন্ট, এক নম্বর কথা। এবং এম জি বড়, বি ছোট, বাট এরা তুলনামূলকভাবে, বেরিলিয়াম হচ্ছে 4, তো হ্যাঁ 4, আর ম্যাগনেসিয়াম হচ্ছে 12। এদের তুলনামূলকভাবে ধর বড় বড় যে সমস্তগুলো রয়েছে, আয়রন, জিঙ্ক, কপার, এই সমস্তদের তুলনায় কিন্তু এই পরমাণুগুলোর আকার তুলনামূলকভাবে অনেকটা ছোট। এদের পরমাণু আকার, পরমাণুর আকার ছোট, এবং এদের আয়নন বিভব, এদের আয়নন বিভব বিভব বেশি। পরমাণুর আকার ছোট, আয়নন বিভব বেশি। তাই এদের যে ইলেকট্রনগুলো শিখা পরীক্ষার সময় শিখা থেকে শক্তি নিয়ে নেয় এবং উচ্চ শক্তি স্তরে উন্নীত হতে পারে। ঠিক আছে, মানে আমি আগের দিন বলেছিলাম যে কোনো একটা কক্ষপথের ইলেকট্রন, তাকে তুই কিছুটা শক্তি দিলি, তাহলে ওই শিখা পরীক্ষার সময় শিখা থেকে শক্তি নিয়ে এই একটা কোনো আরো উঁচু কক্ষপথে চলে যাবে, উন্নীত হতে পারে। তাই এরা মানে আমি এরা উন্নীত হতে পারছে, তাই কিন্তু এরা শিখা পরীক্ষায় আমি কি বললাম, শক্তি সংগ্রহ করে এরা, আচ্ছা 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 আচ্ছা, পারবে না, উন্নীত হতে পারবে না। কেন পারবে না? কারণ এই ইলেকট্রনটার পরে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা কিন্তু অনেক বেশি, কারণ এই পরমাণুগুলোর আকার ছোট। পরমাণুর আকার ছোট হলে কি হবে? নিউক্লিয়াসের আকর্ষণ বলের মানটা বেশি হবে। তো সেই জন্য এই ইলেকট্রনটা কিন্তু শক্তি সংগ্রহ করে উচ্চ শক্তি কক্ষপথে যেতে পারবে না। যেহেতু যেতে পারবে না, এর মেন গল্প হচ্ছে এর আয়নন বিভব বেশি, পরমাণুর আকার ছোট। তো আয়নন বিভব বেশি, পরমাণুর আকার ছোট হওয়ার জন্য যেহেতু যেতে পারবে না, তাই এরা কিন্তু শিখা পরীক্ষায় অংশগ্রহণ করে না। ওকে, এটা কিন্তু খুব পরীক্ষা প্রশ্ন আসে। এটা কোথায় পেয়েছিস? এটা কি এক্সারসাইজে পেয়েছিস? একদম একদম। হুম, এগুলো পড়াবে, পরে পরে আবার পাবি। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস গুলির ইলেকট্রন আসক্তির মান, ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক, ধনাত্মক হয় কেন? ধনাত্মক হয়, দেখ, কোন একটা নিষ্ক্রিয় গ্যাসের সর্বস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, তাহলে আমরা বলতে পারি NH2 NP6 হচ্ছে কোন একটা নিষ্ক্রিয় গ্যাসের সর্বস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস। NH2 NP6 সেটা হলো যে কোনো একটা নিষ্ক্রিয় গ্যাসের সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস এরকম হয়। এবং এটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস, এটা সুস্থিত। এই সুস্থিত ইলেকট্রন বিন্যাসের থেকে যদি তুই ইলেকট্রনকে বের করতে চাস, তাহলে তোকে একটা হাই এনার্জি একে দিতে হবে, তাও বেরোবে কিনা সন্দেহ আছে। কারণ এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু কোনো রকম ভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে না, যার জন্যে কিন্তু এরা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে তোকে যদি এই নিষ্ক্রিয় গ্যাসগুলো থেকে ইলেকট্রন বের করতে হয়, তাহলে তোকে কিন্তু একটা হাই এনার্জি
যার মানটা ধনাত্মক, যার মানটা ধনাত্মক। ঠিক আছে, মানে আহ, আমাদের এখানে ইলেকট্রন আসক্তি দিচ্ছে, আয়নন বিভব দেয়নি। আয়নন বিভব দিলে আমরা বলতাম ইলেকট্রন, আমরা শক্তি দিয়ে ইলেকট্রন বের করবো, বাট আমরা এখানে ইলেকট্রন দিয়ে শক্তি বের করবো। তা এখানে এই নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুতে যদি আমি ইলেকট্রন যোগ, বিয়োগ নয়, ইলেকট্রন যোগ করতে চাই, মানে ইলেকট্রন আমি এখান থেকে টেনে বের করতে চাইছি না, আমি এর ভিতরে ইলেকট্রন অ্যাড করতে চাইছি, দিয়ে শক্তি বের করতে চাইছি। তা আমি একটা ইলেকট্রন যোগ করলেও ওর ইলেকট্রন বিন্যাসের সুস্থিতি কিন্তু নষ্ট হবে না, এবং ওই সংযুক্ত ইলেকট্রনটা কি হবে, মানে ধর মেন গল্পটা হলো যে এটা ধর কোনো একটা নিষ্ক্রিয় গ্যাসের নিউক্লিয়াস, এবং এটা ধর তার একটা কক্ষপথ। এই কক্ষপথটা যদি সর্বস্থ কক্ষপথ, এটা ধর সর্বস্থ কক্ষপথ, তো সেই সর্বস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। এবার এই হলো 8টা ইলেকট্রন। আমি যদি ওর ভিতরে একটা নতুন ইলেকট্রন অ্যাড করার চেষ্টা করি, তাহলে সেই ইলেকট্রনটা কি এই কক্ষপথে ঢুকবে? ঢুকবে না, কারণ এই কক্ষপথ তো অষ্টক পূর্ণ হয়ে রয়েছে। সেই ইলেকট্রনটা কিন্তু পরের কক্ষপথে ঢুকবে, মানে নতুন কক্ষপথে ঢুকবে। তাহলে আমরা যদি একটা ইলেকট্রন যোগ করে এনার্জি ওখান থেকে বের করার চেষ্টা করি, সেই ইলেকট্রনটা কিন্তু নতুন কক্ষপথে ঢুকবে, এবং এর যে সুস্থিত অবস্থা, সেই ইলেকট্রন বিন্যাসের সেই সুস্থিরতা কিন্তু নষ্ট হয়ে যাবে। সুস্থিরতা নষ্ট হয়ে যাবে, কারণ এই ইলেকট্রনটা তো এবারও ত্যাগ করতে হবে, ত্যাগ করা মানেই সুস্থির নষ্ট হয়ে যাওয়া। এবং সংযুক্ত ইলেকট্রনটা পরবর্তী উচ্চতর মুখ্য শক্তি স্তরে স্থান লাভ করছে। পরমাণুর কেন্দ্রকের যে ধনাত্মক আধান থেকে এই ইলেকট্রনটা ধরে রাখার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তো যথেষ্ট নেই, কারণ এই একটা ইলেকট্রনকে ধরে রাখতে হবে, তার জন্য যে পরিমাণ শক্তি লাগবে সেটা কেন, ও সুস্থিত ছিল, এখন ওর সুস্থিতি ভঙ্গ হয়ে গেছে, তো ও চাইবে এই ইলেকট্রনটা বেরিয়ে যাক, ইলেকট্রনটা বেরিয়ে যাক। তাই এই ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়ায় কিন্তু কোনো শক্তি শোষণ প্রক্রিয়ায় শক্তির শোষণ ঘটবে, মানে শক্তি। আমাদের মেন গল্প কি ছিল, যে আমি ইলেকট্রন ঢোকাবো, শক্তি বেরিয়ে, তাহলে অরিজিনালি ইলেকট্রন আসক্তির মানটা কিন্তু ঋণাত্মক হয়, যেহেতু শক্তি বেরিয়ে আসছে। বাট যেহেতু ইলেকট্রনটা ধরে রাখা যথেষ্ট নয়, ইলেকট্রনটা উল্টে বেরিয়ে আসবে, তাই শক্তি না বেরিয়ে শক্তি উল্টে ঢুকবে, শক্তি বেরোনোটাকে বলা হয় ঋণাত্মক, তাহলে শক্তি ঢোকাটা কি হবে, ধনাত্মক। তাই একমাত্র এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রেই কিন্তু ইলেকট্রন আসক্তির মানটা ধনাত্মক হয়। ওকে, দেখ কোনো জায়গায় কোনো ডাউট থাকলে বল। এটার উত্তর এই তো, এই সর্বস্থ কক্ষপথটা তোর ইয়ে থাকছে, সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন পূর্ণ থাকছে, ইলেকট্রন পূর্ণ থাকলে সেখান থেকে কোনো ইলেকট্রন বর্জন হবে না, গ্রহণ হবে না, তাই সুস্থিত। তাহলে আমরা আজকে পর্যায় সারণী শেষ করে ফেললাম। আমরা নেক্সট দিন রাসায়নিক বন্ধন শুরু করব। পর্যায় সারণী, ইলেকট্রন, পরমাণুর গঠন, এগুলো কিন্তু ভালো করে পড়ে ফেলিস। রাসায়নিক বন্ধন বুঝতে তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? রাসায়নিক বন্ধন তো ক্লাস 10-এ কিছুটা পড়েছিস, সেই রাসায়নিক বন্ধন আরও নতুন নতুন কনসেপ্ট আমরা পড়বো তার সঙ্গে। দেখ কোনো ডাউট থাকলে বল এবার। তাহলে নেক্সট পড়া হবে বল। আয়নন বিভব বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? তুই বল না, আয়নন বিভব বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? হ্যাঁ, এবার প্রশ্নটা কি বলেছে, ক্ষার ধাতু এখানে আর নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস এখানে, এবার কি বলেছে, নিষ্ক্রিয় গ্যাসের কম, ক্ষার ধাতুর বেশি, কেন, তাই তো? আয়নন বিভব বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? আয়নন বিভব বাম দিক থেকে ডান দিকে গেলে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন বিভব কি হয়? হ্রাস পায় না বৃদ্ধি পায়? বৃদ্ধি পায়। তাহলে আয়নন বিভব যদি বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের বেশি হবে, ক্ষার ধাতুর কম হবে, এটাই তো কারণ। আয়নন বিভব তো বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, তাহলে ক্ষার ধাতু কোথায় আছে? বাম দিকে আছে। নিষ্ক্রিয় গ্যাস কোথায় আছে? ডান দিকে আছে। তাহলে ক্ষার ধাতুর কম হবে, নিষ্ক্রিয় গ্যাসের বেশি হবে, স্বাভাবিক হয়ে গেল।
ঠিক আছে, ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সবই ইম্পর্টেন্ট, কোনো কিছু বাদ হবে না। ওকে, তাহলে আমরা নেক্সট দিন রাসায়নিক বন্ধন শুরু করব। তাহলে আজকে এই পর্যন্ত, পরের দিন পরের মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবার তাহলে শুরু করবো। ওকে, যদি কোনো ডাউট থাকে বল।